এই প্রথম পশ্চিম বাংলায় 7 দফায় লোকসভার নির্বাচন হতে চলেছে। এই 7 দফায় নির্বাচন ঘোষণার মাধ্যমে একটা জিনিস স্পষ্ট, যে পশ্চিম বাংলায় যে একটা অরাজকতার রাজনীতি চলছে, এখানে যে ভোট সঠিকভাবে হয় না, পঞ্চায়েত ইলেকশনের ভোটাধিকার মানুষের হরণ করা হয়েছে, পঞ্চায়েত ইলেকশনের নামে গণতন্ত্রকে হত্যা হয়েছে, এই বিষয় সম্বলিত সমস্ত তথ্য বিভিন্ন রাজনৈতিক দল ইলেকশন কমিশনের কাছে যে জমা দিয়েছে, তার বাস্তবতা ইলেকশন কমিশন অনুভব করতে পেরেছে। আর যে কারণে 7 দফার নির্বাচন ঘোষণা ইলেকশন কমিশন করেছে। মোটামুটি যদি দেখা যায় 42টা আসন, তার মানে 6-7 42, প্রত্যেক দিনে 6টা করে নির্বাচন হওয়ার কথা। কিন্তু কোথাও 2টো, কোথাও 3টেও নির্বাচন এক দফায় দেওয়া হয়েছে। যে জায়গায় এইভাবে অল্প আসনে নির্বাচন দেওয়া হয়েছে, এর মাধ্যমে নির্বাচন কমিশন এই ইঙ্গিত দিচ্ছে যে পশ্চিম বাংলায় অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন হয়। এবং নির্বাচনের নিগণ্ড দেখলে একটা জিনিস স্পষ্ট, যে অধিক পরিমাণে প্যারামিলিটারি ফোর্স বা কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করবার যে ইচ্ছে ইলেকশন কমিশনের আছে, এবং এই রাজ্যের পুলিশ প্রশাসনের উপর যে কোনো আস্থা বিশ্বাসী ইলেকশন কমিশনের নেই, এই ঘোষণার দ্বারা এটা পরিষ্কার প্রমাণ হচ্ছে। এক কথায় আমরা এই ঘোষণাকে স্বাগত জানাচ্ছি। বাংলার মানুষের একটাই আওয়াজ ছিল, একটাই দাবি ছিল, আমরা ভোট দিতে চাই। জায়গায় জায়গায় যখন আমরা জনসংযোগে গিয়েছি, তখন মানুষ একটা কথাই বলেছে, যে আপনাদের আর কিছু করতে হবে না, শুধু ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করুন। যে ভোটাধিকার প্রয়োগের ক্ষমতা এই রাজ্যের মানুষের কাছ থেকে তৃণমূল কংগ্রেস কেড়ে নিয়েছে। নইলে আজকে তৃণমূলের কোন নেতা প্রকাশ্যে বলে যে কালকে থেকে পাচন শুরু হবে, আমি সেই নেতাদের বলছি, এতদিন আপনাদের পাচন দেওয়ার সময় ছিল, এবার পাচন নেওয়ার সময়। পাচন নেওয়ার জন্য প্রস্তুত থাকুন, পাচন নেওয়ার সময় শুরু হয়েছে। 7 দিনে ইলেকশন হওয়ার ঘোষণায় তৃণমূল কংগ্রেস কাঁপতে শুরু করেছে, তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলতে শুরু করেছে। 7 দফা নির্বাচনে তৃণমূলের দফা রফা হয়ে যাবে, এই আশঙ্কায় তৃণমূল কংগ্রেস চিন্তিত। যদি নির্বাচনে জনরায় নেওয়ার মতো হিম্মত তৃণমূল কংগ্রেসের থাকে, তো 7 দফা হোক আর 25 দফা হোক, চিন্তার কি কারণ আছে? যদি মানুষের জন্য কাজ করে থাকে, জনকল্যাণে সরকার নিয়োজিত থাকে, জন আশীর্বাদ যদি সরকারের সাথে সত্যি থাকে, তাহলে দফা যতই হোক চিন্তার তো কোনো কারণ হওয়ার কথা না। কিন্তু আজ তৃণমূল কংগ্রেসের কপালে ভাঁজ পড়ে গেছে, চিন্তার রেখা কপালে দেখতে পাওয়া যাচ্ছে, বক্তব্যের মধ্যে দিয়ে সে চিন্তা ফুটে উঠছে। আমি মনে করি এই যে চিন্তা, এটাই ইলেকশন কমিশন যে সঠিক সিদ্ধান্ত নিয়েছে, তার পরিষ্কার নিদর্শন আমরা এর মাধ্যমে দেখতে পাচ্ছি। এই 7 দফার যে নির্বাচন, সেই নির্বাচন
শুধুমাত্র 3টে রাজ্যে হচ্ছে। উত্তরপ্রদেশ 80 সিটের রাজ্য, বিহারে কিছুটা নির্বাচনে গন্ডগোল ইত্যাদি নানারকম হয়ে থাকে আমরা জানি, কিন্তু পশ্চিম বাংলায় মাত্র 42টা সিটের নির্বাচন 7 দফায় করার যে ঘোষণা ইলেকশন কমিশন করেছে, এর থেকে বোঝা যাচ্ছে যে পশ্চিম বাংলায় যারা গণতন্ত্রের কথা বলতো তারা অগণতান্ত্রিক ভাবে ভোট লুটের কাজই করে এসছে। সেই কারণে আমরা আমাদের সমস্ত ইউনিটকে এই ইলেকশন যাতে ঠিকঠাক ভাবে সম্পন্ন হয় তার জন্য কমিশনের সাথে যোগাযোগ রাখবার জন্য আমরা নির্দেশ দিয়েছি। আপনারা জানেন যে এখানে বাইরের থেকে ফোর্স আসে, কিন্তু তার ডেপ্লয়মেন্টের অধিকার এখানকার পুলিশের হাতে থাকে। এবার আমরা ইলেকশন কমিশনের কাছে প্রার্থনা করেছি যে ফোর্স ডেপ্লয়মেন্ট যাতে বাইরে থেকে আসা অবজারভার, পুলিশ অবজারভারের হাতে যেন থাকে, তারাই যেন ফোর্সে ডেপ্লয়মেন্ট করে, রাজ্য পুলিশের হাতে যেন না থাকে। এর জন্য আমরা উল্লেখ করেছি যে কোন একটি নির্বাচনে পুরো ফোর্সকে খাইয়ে দাইয়ে হাজারদুয়ারি দেখতে পাঠিয়ে দেওয়া হয়েছিল, যে ছবি আপনারা প্রচার করেছে। এইরকম জাতীয় অনেক ঘটনা এ রাজ্যে ঘটেছে, যার জন্য আমরা চাই যে কমিশন নির্ধারিত ব্যক্তি তিনি ফোর্সের ডেপ্লয়মেন্টের দায়িত্বে থাকুন। এবং আমরা এটাও আশা করেছি যে পুলিশের পুরো দায়িত্ব, পরিচালনার পুরো দায়িত্ব নির্বাচন কমিশন নিক। আমার মনে হয় 7 দফার ইলেকশন থেকে এটা বোঝা যাচ্ছে যে ইলেকশন কমিশন নির্বাচনকে অবাধ এবং শান্তিপূর্ণ করার জন্য এই জাতীয় পদক্ষেপ গ্রহণ করবে। প্রত্যেক ক্ষেত্রে তৃণমূলের সাম্প্রদায়িক রাজনীতি একটা পেশা হয়ে দাঁড়িয়েছে। তৃণমূলের নেশা পেশা সাম্প্রদায়িকতা করা। ভোট ডিক্লেয়ার হয়েছে, তার মধ্যেও রমজান মাস খুঁচিয়ে বের করেছে। যদি রমজান মাসের আওয়াজ তুলে মুসলমানদের কিছু করুণা পাওয়া যায়, মুসলিমদের একাঠা করা যায়, যেখানে তৃণমূল কংগ্রেস জানে অতীতে বারবার নির্বাচন রমজান মাসে হয়েছে। দ্বিতীয়ত, এবারের পঞ্চায়েত নির্বাচনও রমজান মাসের ধোঁয়া তুলেছিল, কিন্তু গতবার সুপ্রিম কোর্ট পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রেও রমজান মাসের কোন বিষয়কে প্রাধান্য দেয়নি। সেই কারণে সামাজিক কোন ধর্মীয় অনুষ্ঠান থাকতে পারে, সেই ধর্মীয় অনুষ্ঠানকে আমরা শ্রদ্ধা জানাই। সেই ধর্মীয় অনুষ্ঠান মুসলিম সম্প্রদায় তাদের ধর্মীয় রীতি অনুসারে পালন করবে, কিন্তু রমজান মাসে মুসলিম ভাইরা ব্যবসা করতে পারে, চাকরি করতে পারে, এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারে, সমস্ত কার্যক্রম সব করতে পারে, আর ভোটটা দিতে পারে না। অর্থাৎ তৃণমূলের এই যে দাবি অত্যন্ত কুরুচিকর এবং সাম্প্রদায়িক মোড়কে ভরা। সেই কারণে বাংলার মানুষের সামনে, মুসলিম জনসাধারণের সামনেও আমরা এই বিষয়টি উল্লেখ করতে চাই যে ভোট নিয়ে
ধর্মীয় রাজনীতির জিগির তৃণমূল কংগ্রেস তৃণমূলের এক ধর্মীয় নেতাকে দিয়ে চলবার চেষ্টা করছে, যে ধর্মীয় নেতা এই কলকাতা কর্পোরেশনের প্রধান নাগরিকও বটে। দুর্ভাগ্য এটাই যে তার দৃষ্টি স্পষ্ট হওয়া দরকার, কিন্তু ধর্মের গণ্ডির বাইরে যেমন তৃণমূল বেরোতে পারেনি, তেমনি প্রধান কলকাতার নাগরিকও বেরোতে পারছে। এটাই দুর্ভাগ্যের, এটাই দুঃখের। আমরা তৃণমূলের এই সংকীর্ণ সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে আমরা প্রচারাভিযান চালাবো। আমরা চাই নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হোক। সেই অবাধ সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশন যে সদর্থক পদক্ষেপ নিয়েছে, তাতে তৃণমূল সহ সব রাজনৈতিক দল সহযোগিতা করুক, যাতে মানুষের ভোটে এখানকার প্রতিনিধি নির্বাচিত হয়, মানুষ যাতে ভোট দিয়ে কেন্দ্রীয় সরকার গঠন করতে পারে, তার লক্ষ্যে যাতে এখানে ভোট হয়, তার জন্য আমরা সচেষ্ট, অন্যরা সচেষ্ট যাতে হয় তার আহ্বান বৃথা হলেও জানাচ্ছি, যাতে অন্ততপক্ষে যে ভোট লুটের, ভোট চুরির যে অভিযোগ, কলঙ্ক তৃণমূলের গায়ে লেগে রয়েছে, তা অন্তত তৃণমূল কংগ্রেস গা থেকে মুছে ফেলবার একটা সুযোগ পেয়েছে। সেই সুযোগকে কাজে লাগান, এইটুকু আমার বলার আছে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তো করুন। রাহুলদা, ইউপিতে হচ্ছে 80টা সিট 7 দফায় হবে, তামিলনাড়ুতে 39টা সিট 1 দফায় হবে। এটা তো কোনো একটা ভাগ করে হয়, সেখানে পশ্চিমবঙ্গে 42টা সিট 7 দফায়, মানে কি বেসিসে ভাগ হলো? দেখুন, ইউপিতে 80টা সিট আপনি বলছেন 70 দফায়, ঠিক আছে, 7 দফায় ঠিক আছে, কিন্তু অন্যান্য রাজ্য যেগুলোর নাম তুলছেন সেখানে কোনোদিন শুনেছেন ভোট দখল, বুথ দখল, মানুষকে বুথ থেকে পিটিয়ে বের করে দেওয়া? কোথাও 5টা রাজ্যের নির্বাচন হলো, 3টে রাজ্যে বিজেপি ক্ষমতায় ছিল, সরকারি ক্ষমতায়, পুলিশ প্রশাসন বিজেপির হাতে ছিল, একটাও খুন হয়নি। খুন তো দূরের কথা, একটা আহত হয়নি। আর এখানে কি হচ্ছে? 200 জন লোক পঞ্চায়েত ইলেকশনে মারা গিয়েছে, তার মধ্যে হোক না তৃণমূল কংগ্রেসে, হোক না অন্য পার্টি, 70 জন বিজেপি কার্যকর্তা প্রাণ দিয়েছে, হত্যা করা হচ্ছে। কোথায় আছে ভারতবর্ষে এইরকম নির্বাচনী আবহাওয়া, যেখানে এক পঞ্চায়েত নির্বাচনে 200 জন মানুষকে নির্বাচনের বলি হতে হবে? সেই কারণে আমি তো মনে করি 7 দফায় যে নির্বাচনী ঘোষণা অত্যন্ত সঠিক কাজ হয়েছে। সারা দেশের সাথে তুলনা টানার কোনো জায়গা নেই, তার কারণ সারা দেশে নির্বাচনে এইরকম ভোট লুট, হানাহানি, খুন, জখমের ঘটনা ঘটে না। পশ্চিমবঙ্গ একটা স্পেশাল স্ট্যাটাস তৈরি করেছে সিপিএম এবং মমতা ব্যানার্জি। আজকে সিপিএম ধোয়া তুলসী পাতা হওয়ার চেষ্টা করছে। এই খুনোখুনি অরাজকতা বাংলার বুকে শিখিয়েছে তো সিপিএম, তৃণমূল তার ধারক আর বাহক। সেই কারণের জন্য আমি প্রথমেই বলেছি যে 7 দফা নির্বাচন মানে তৃণমূল সরকারের অপমান, তৃণমূল সরকারের অপমান। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ইলেকশন কমিশন যে তৃণমূল এখানে গণতন্ত্রকে হত্যা করছে, মানুষের ভোটাধিকারকে হরণ করছে, আর সেই ভোটাধিকার পাইয়ে দেওয়ার জন্য 7 দফায় বাইরে থেকে সেনা পুলিশ এনে এখানে ভোট করতে হচ্ছে। আমি এটা বলে দিই, তারপরে হয়ে যায়। আপনি যেই লজিকে বলছেন যে পশ্চিমবঙ্গে 7 দফার ঘোষণা করার কারণ হচ্ছে যেগুলো আপনি বলছেন, বিহারের ক্ষেত্রে তাহলে কি বলবেন? সেখানে আপনাদের না, আমাদের সরকারের জন্য বিহারের আবহাওয়া হচ্ছে গন্ডগোলের আবহাওয়া। সেটাই তো বলছি, যদি আপনি বিহারে 7 দফায় 40টা আসনের ইলেকশন হয়, এখানে 42টা আসনের ইলেকশন যদি 7 দফাতেই হয়, তা তৃণমূলের এত চিৎকার করার কারণটা কি আছে?
বাকিদের চিৎকার করার কারণটা কি আছে? তো বিহারে তো আমাদের পার্শ্ববর্তী রাজ্য, সেখানে 40 আসনে 7 দফায় হচ্ছে, এখানে 42 আসনে 7 দফায় হচ্ছে। বিহার সরকার তো চিৎকার করছে না, তাহলে বাংলা সরকার চিৎকার করছে কেন? ডাল মে কুছ কালা है। তৃণমূলের অভিযোগ হচ্ছে যে আপনারা মানে নির্বাচন কমিশন বাংলার মানুষকে এই 7 দফায় ভোট দিয়ে বাংলার মানুষকে অপমান করা হচ্ছে, এবং দ্বিতীয় হচ্ছে মোদিজি যাতে 7 দফায় প্রচার করতে পারে তার জন্য 7 দফায় দেওয়া হচ্ছে বারবার। দেখুন, তৃণমূল কংগ্রেস এখন নানান গল্প থাকবে। আমি তো বলেইছি যে তৃণমূল কংগ্রেসের কপালে ভাঁজ পড়ে গেছে, তার কারণ বুঝতে পেরেছে ভোট লুট হতে পারবে না, আর ভোট লুট না হলে তৃণমূল জিতবে না, এটা একদম স্পষ্ট। আর সেই ইঙ্গিত তৃণমূল কংগ্রেস আজকের এই ঘোষণার মাধ্যমে দেখতে পেয়েছে, যার জন্যই তৃণমূল কংগ্রেস এখন নানা রকম বাহানা তৈরি করার চেষ্টা করছে। দেখবেন দুদিন বাদে বলবে ইলেকশন কমিশনার বিজেপি মিলে গেছে। তার কারণ হচ্ছে এরা সব কিছু বলতে পারে। যারা সেনার বিরুদ্ধে নানা রকম অকথা বলতে পারে, অবান্তর প্রশ্ন সেনাকে নিয়ে তুলতে পারে, তারা সব পারে। সেই কারণে যা প্রশ্ন তুলতে থাকো, যে কাজ করার দরকার ইলেকশন কমিশন কাজটা করে দিয়েছে। এখন চিৎকার করুক, এখন বিলাপ করুক, এখন কান্নাকাটি করুক, কোনো অসুবিধা নেই। যে কাজ করার করে দিয়েছে, আর কেন্দ্রীয় বাহিনীকে পুরো মোতায়েন করে যে কাজটা করা, অর্থাৎ মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার যে সুযোগ করে দেওয়া, তা ইলেকশন কমিশন করে দেবে। অতএব বাংলার মানুষকে অপমান করেনি, তৃণমূল কংগ্রেস সরকার অপমানিত হয়েছে। বাংলার মানুষ ভোটাধিকার পেয়েছে, তৃণমূল কংগ্রেস সরকার অপমানিত, অপদস্থ হয়েছে আজকের এই ঘোষণার মাধ্যমে। তৃণমূল কংগ্রেস বলছেন, স্পেশালি ফিরহাদ হাকিম, তিনি যেটা বলেছেন যে আপনারা এখনো পর্যন্ত প্রার্থী তালিকায় ঠিক করতে পারেননি, এখনো অব্দি তৃণমূলের লোকেদের দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছেন যদি কেউ প্রার্থী হয় আপনাদের। দেখুন, তার মানেটা কি হচ্ছে? ভয় পাচ্ছে, বিজেপি কি প্রার্থী তালিকা ঘোষণা করবে তা বুঝে উঠতে পারছে না, যার জন্য তৃণমূল কংগ্রেস এত ভীত সন্ত্রস্ত যে বিজেপির প্রার্থী তালিকা বেরোলে কি হবে, যাতে তাড়াতাড়ি বিজেপি প্রার্থী তালিকা বের করে দেয়। ওদের তালিকা বের করছে না কেন? সব নির্বাচন ঘোষণার আগেই তো হাসতে হাসতে মমতা ব্যানার্জি প্রার্থী তালিকা ঘোষণা করে, এখন করতে পারছে না কেন? কারণ প্রার্থী তালিকা ঘোষণা করলেই পার্টিতে বিস্ফোরণ হবে, বিস্ফোরণ। সেই ভয়ে প্রার্থী তালিকা ঘোষণা করছে না। আর কে চলে যায়, কে চলে যাবে, কে বিজেপির সাথে গোপন যোগাযোগ করেছে, এই ভয়ে তৃণমূল কংগ্রেস এখন ভীত। অতএব কম্পায়মান তৃণমূল, আনন্দে আছি আমরা। সেই কারণে আমাদের প্রার্থী পাইনি, তার জন্য তৃণমূলের মাথা ব্যথা। এরকম আপনি দেখেছেন কখনো? বিরোধীরা প্রার্থী না পেলে সরকারি দল তো খুশি হবে। বিরোধীরা কেন প্রার্থী পাচ্ছে না, বিরোধীরা কেন প্রার্থী ঘোষণা করতে পারছে না, তার জন্য সরকারি দলের মাথা ব্যথা। এর থেকেই তো বোঝা যাচ্ছে ব্যথাটা কোথায়। রাহুলদা, বামেরা 13ই মার্চ তারা প্রার্থী তালিকা ঘোষণা করবে, তৃণমূল কংগ্রেস 12ই মার্চ বৈঠক ডেকেছে, সম্ভবত শুক্রবার 15ই মার্চ প্রার্থী তালিকা ঘোষণা করবে। আপনারা কবে প্রার্থী তালিকা ঘোষণা করবেন? আমরা ঠিক সময় মতো করে দেবো। 18 তারিখে নমিনেশন শুরু হচ্ছে, তার আগেই আমরা প্রার্থী তালিকা ঘোষণা করব। কারো সাথে দিন দেখে, কারোর সাথে দিনের পাল্লা দিয়ে বিজেপি কোনোদিন প্রার্থী তালিকা ঘোষণা করেনি। বিজেপির নিজস্ব প্রয়োজন অনুযায়ী, নিজস্ব ব্যবস্থা অনুযায়ী বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করে, আর সেইভাবেই এবারও আমরা প্রার্থী তালিকা আমাদের সময় মতো ঘোষণা করব। আর সিপিএম প্রার্থী তালিকা ঘোষণা করবে। আগে তো কংগ্রেস সিপিএম কোর ঘাড়ে চাপতে দেয় কি দেয় না এটা প্রশ্ন হোক। কংগ্রেস তো এখনো সিপিএম কে ঘাড়ে তুলতে রাজি নয়। কংগ্রেসের মধ্যে মতবিরোধ চলছে বিরাট। আগে সিপিএম কংগ্রেসের ঘাড়ে চাপুক, আগে তো বেতাল বলুক,
বিক্রমাদিত্যের ঘাড়ে চেপে সিপিএম বেতাল বড়, তারপরে গল্প শোনাবে। এখন তো গল্পই নেই, কারণ বেতাল তো এখন গাছে ঝুলে আছে। গাছ থেকে বিক্রমাদিত্যের কাঁধে চাপবে, তারপরে বেতাল গল্প শোনাবে। অতএব এখন সিপিএম এর কোনো গল্পই গল্প নয়, এগুলো সব অবান্তর কথা বলে আমি মনে করি। সব্যসাচী দত্ত নাকি ফিরহাদ হাকিমকে বলেছেন যে উনি ভুল করেছেন, ভুল ড্রাইভিং পার্টি। দেখুন, কে কার পার্টিতে কাকে বলেছে কি, উনি আমাকে শুনে লাভটা কি আছে? ও ফিরহাদ হাকিম শুনেছে, ফিরহাদ হাকিম ভালো করে মমতাকে শোনা, আমার শোনার কোনো প্রয়োজন নেই। না, সব্যসাচী দত্ত এটাও বলেছেন যে উনি আমার বাড়িতে এসেছিলেন, আমি তো সরিয়ে দিতে পারি না, চলে যেতে বলতে পারি না, তাই এসেছিলেন। ঠিক আছে, উনি বলেছেন, আপনি শুনেছেন, বাস হয়ে গেল। আমরা তো কিছু বলিনি, আমরা কিছু বলেছি। ত্রাই ত্রাই রক ছাড়ছে তৃণমূল কংগ্রেস। আমার এক নেতা কারো বাড়িতে নেমন্তন্ন স্বীকার করে গিয়েছে, আমরা কি কিছু বলেছি? আমরা তো কিছু বলিনি। চিৎকার করছে তৃণমূল কংগ্রেস। অতএব যারা দেখতে পাচ্ছে নিজেদের বিনাশ দোরগোড়ায়, তারা ছটফট করছে, তারা লাফাচ্ছে। অতএব তাদের লাফাতে দিন, ছটফট করতে দিন, রাতের ঘুম শেষ হয়ে যেতে দিন। আমরা আরামে ঘুমোচ্ছি, আরামে আছি। দাদা, তৃণমূল গুজরাট নিয়েও বলছে যে ওখানে যে দফায় হচ্ছে এখানে 7 দফা হচ্ছে, ওখানে 1 দফায়। গুজরাটে নির্বাচন হয়ে গেল, বিজেপির গতবারের চেয়ে আসন কমলো। একটাও কোথাও দেখেছেন কেউ কাউকে থাপ্পড় মেরেছে? অতএব তৃণমূল কংগ্রেস আগে পশ্চিম বাংলায় এই জাতীয় নির্বাচন করার নিদর্শন রাখো। আমি সেই কারণে বলেছি, এইবারের লোকসভা নির্বাচন তৃণমূল কংগ্রেসের কাছে একটা অগ্নি পরীক্ষা। যদি এবারের নির্বাচন মস্তান রহিত, গণতান্ত্রিক, জনগণের ভোট দেওয়ার অধিকারের মাধ্যমে নির্বাচন তৃণমূল করাতে সহযোগিতা করে, তো আগামী বিধানসভা নির্বাচনে এত দফা টফার দরকার হবে না। আর নইলে আগামী বিধানসভার নির্বাচন 10 দফায় হবে, 10 দফায়। যদি তৃণমূল কংগ্রেসের যদি শিক্ষা না হয়, সবার যদি পরিবর্তন না হয়, তো আগামী বিধানসভা নির্বাচনে আবার দাবি তুলবে কেন 10 দফায় হচ্ছে। তার কারণ দফা রফা করতেই, তৃণমূলের দফা রফা করার জন্যই 7 দফা দরকার হলে 10 দফা নির্বাচন চাই। যতক্ষণ পর্যন্ত মানুষের ভোটাধিকার নিশ্চিত না হবে, মানুষের ভোটাধিকার প্রয়োগ করার অধিকার পরিপূর্ণভাবে ঠিক না হবে, ততক্ষণ পর্যন্ত দফা বাড়ানো, বাইরের ফোর্স আনা, যত রকম সুযোগ সুবিধা জনকল্যাণে দেওয়া যায়, সমস্ত ব্যবস্থা ইলেকশন কমিশনের চ্যালেঞ্জ নিয়ে নেওয়া উচিত। আমি মনে করি বাংলার ইলেকশন পরিচালনা ইলেকশন কমিশনের কাছে একটা চ্যালেঞ্জ, আর সেই চ্যালেঞ্জকে ইলেকশন কমিশন সামনে রেখেছে। তৃণমূলের উচিত যে প্রমাণ করা যে বাংলায় 7 দফা ইলেকশন করার মতো আবহাওয়া নেই, এখানে 1 দফা ইলেকশন করলেই চলতো। যদি তৃণমূল কংগ্রেস গুজরাটের মতো ভোট করে দেখাতে পারে, মধ্যপ্রদেশের মতো ভোট করে দেখাতে পারে, যদি মহারাষ্ট্রের মতো ভোট করে দেখাতে পারে, তো দফায় দফায় তৃণমূলের দফা রফা করবার দরকার। ইতিমধ্যে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের সাংসদ, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ছাত্র নেতা, একজন তৃণমূল ঘনিষ্ঠ আইপিএস অফিসার, তারা বিজেপিতে যোগ দিয়েছে। নির্বাচন ঘোষণার পর আপনার কি মনে হয় সেই সংখ্যাটা আরো বাড়বে? দেখুন, প্রচুর লোকের সাথে যোগাযোগ আছে, যোগাযোগ রয়েছে, যাদেরকে শুধুমাত্র মামলা মোকদ্দমার ভয় দেখিয়ে, পুলিশ সিআইডির ভয় দেখিয়ে তুলে নেব, জেলে ভরে দেবো, এই ভয় দেখিয়ে আটকে রাখার চেষ্টা চলছে। কিন্তু আমি মনে করি আজ থেকে সেই ভয় কাটার সময় শুরু হয়েছে। কারণ ইলেকশন কমিশন ভোট ঘোষণা মানে সঙ্গে সঙ্গে ইলেকশন কমিশনের শাসন সারা দেশ জুড়ে, বাংলা জুড়ে লাগু হয়ে গেছে। অতএব ধীরে ধীরে যারা ভীত সন্ত্রস্ত ছিল তাদের ভয় কাটবে,
এবং আপনারা আরো বেশি চমৎকার ভবিষ্যতে দেখতে পাবেন। বাস এবার বাংলা Just a quick couple of questions. In 2016, also in the assembly elections, we had 5 or 7 phase elections. But Trinamool got more seats. How do you explain that? We had central forces. देखिए, पिछले जो चुनाव हुआ वो चुनाव में सीपीएम और कांग्रेस का जो गठबंधन देखा वो देख के लोग चकित हो गया, बंगाल का लोग हैरान हो गया। एक तो दिल्ली का नंबर 1 चोर है जो हर 7 दिन बाद घोटाला करते हैं, और 34 साल सीपीएम का राज लोगों ने देखा, बंगाल से खदेड़ दिया सीपीएम को। फिर वही कांग्रेस वही सीपीएम एक साथ गठबंधन किया, इसीलिए उनका हाथ से अभी बचना चाहिए। भारतीय जनता पार्टी का उतना शक्ति नहीं हुआ जो सरकार चला पाएगा, इसीलिए अभी कम से कम जहां पर क्षमता है उसी पर क्षमता को रखो। इस विचार को ध्यान में रखते हुए बंगाल का जनता तृणमूल का पास थोड़ी दिन के लिए उनका सत्ता को छोड़ा, लेकिन आज जो चुनाव है ये चुनाव बंगाल में सत्ता का चुनाव नहीं है। देश में मोदी सरकार रहेंगे कि नहीं रहेंगे ये फैसला है। लोगों ने देखा जैसा उन्नति जैसा प्रगति मोदी जी का सरकार में हुआ और डायरेक्ट बेनिफिट देने का काम हुआ, सीधा जनता के पास पैसा और सारे साधन पहुंचा, घर घर में गैस पहुंचा, मकान का बंदोबस्त हुआ, शौचालय हुआ, ये सारे जो व्यवस्था जनता के पास पहुंचे, इसलिए जनता खुश है। और जनता एक चीज देखा, मोदी जी का सरकार रहेगा तो देश आतंकवाद मुक्त रहेगा। बाहर का देश के आक्रमण से देश को बचाने के लिए मनमोहन सिंह का माफिक दुर्बल सरकार नहीं चाहिए, मोदी जी का माफिक स्ट्रांग सरकार चाहिए। और इसीलिए देश का जनता इस बार फैसला लेंगे, कारण ममता सरकार सारे सीट भी बंगाल का जीत ले, सरकार तो नहीं बना पाएंगे, किसी ना किसी का साथ जाके गठबंधन करेंगे, पूरा देश के लोगों को खिचड़ी खिलाएंगे, लेकिन मोदी जी का सरकार अभी है और बनने वाला है। इसीलिए सरकार इस चुनाव में बंगाल का जनता क्यों तृणमूल को वोट देके वोट खराब करेगी, नष्ट करेगी। इसलिए असेंबली चुनाव का साथ लोकसभा चुनाव का अभी कोई तुलना ही नहीं हो सकता। ये 7 फेज इलेक्शन आपने कहा ये एक इंसल्ट है तृणमूल के लिए, ये क्यों? तृणमूल तो एटलीस्ट अब तक तो नहीं कहा है कि बार बार बोल रहा है, उस स्टेट में हुआ एक फेज में, हमारा क्यों हो रहा है, बार बार एक क्वेश्चन क्यों उठा रहा है, और हम उत्तर दे रहा है। इतना दिन जो जनता का वोट लूटा, वोट का नाम पर कलंक तैयार किया बंगाल में, इसीलिए चुनाव आयोग ने सिर्फ 42 आसन का चुनाव के लिए 7 फेज का चयन किया। ये मैं समझता हूं तृणमूल सरकार जो वोट लूट करते हैं, ये इलेक्शन कमीशन पकड़ लिया और पकड़ के सही वोट कराने के लिए 7 दफा का ऐलान किया। और एक तृणमूल सरकार के लिए मैं समझता हूं एक अपमान है, उनका अपमान बोध है। तो इस बार चुनाव निष्पक्ष कराने के लिए वो भी चुनाव आयोग का साथ हाथ बटाए, चुनाव निष्पक्ष कराए, जनता का वोट डालने का व्यवस्था वो भी बनाए, ऐसा हम आवेदन करते हैं। फाइनली नोबली हैज अ क्वेश्चन, आपने बोला रमजान कब के बारे में किसी ने एक मुद्दा उठाया है तृणमूल की तरफ, ये क्या उन्होंने बोला है? और देखिए, तृणमूल कांग्रेस को हर चीज में सांप्रदायिकता करने का आदत बन गया। एक चुनाव का घोषणा हुआ, उसमें उन्होंने रमजान मास में क्यों चुनाव होगा,
रमजान मास में मुस्लिम जनता काम में जाता है, व्यापार करते हैं, खेल होता है, सारे काम मुस्लिम जनता करते हैं, सिर्फ वोट ही नहीं डाल पाएंगे। ये जो मुस्लिम कोई जनता ने नहीं आवाज उठाया, तृणमूल ने भड़का रहा है मुसलमान को, और ये जो साजिश ये मुसलमान लोग समझ गए। देखिए, इसके पहले भी रमजान महीना में चुनाव हुआ, असेंबली का भी चुनाव हुआ, पार्लियामेंट का चुनाव हुआ, और चुनाव इस टाइम में होता है, हर चुनाव रमजान महीना में ही होता है। पंचायत चुनाव में रमजान महीना का बाद उन्होंने उठाया था, सुप्रीम कोर्ट ने उठाया था कि रमजान महीने में चुनाव नहीं हो सकता। सुप्रीम कोर्ट ने इस तृणमूल कांग्रेस का बात को पूरा नकार दिया। इसीलिए मैं कहना चाहता हूं, हर चीज को लेके जो राजनीति और सांप्रदायिकता नीति खेलने का, मुसलमान को भड़काने का जो नीति तृणमूल का, वो आज स्पष्ट होकर सामने आया। इसीलिए भड़काने का राजनीति का दिन खत्म हो गया। आज मुसलमान लोग भी सचेतन हो गया। वो लोगों को भी मालूम है, सिर्फ कुछ मौलवी को पैसा देके तृणमूल कांग्रेस गरीब मुसलमान का वोट लेता है। इसलिए बहुत सारे मुसलमान मेरे को कहा, ममता जी नमाज पहना तो हम गरीब मुसलमान का क्या कल्याण हुआ, ममता जी हिजाब पहना तो हमारा गरीब का क्या होगा। कुछ इमाम लोगों को पैसा हुआ तो गरीब के लिए क्या काम हुआ। आज मुस्लिम जनता ये आवाज उठा रहा है। इसीलिए आज तालाक पीड़ित मुस्लिम महिला जो है, वो भी देख रहा है, जो महिला का साथ नहीं देके इन्होंने तालाक का समर्थन करने वाला को साथ दे रहा है। इसीलिए बंगाल का और पूरा देश का मुस्लिम माता और बहन नाराज है, इन लोगों से पीड़ित है। वो भी आज मोदी जी का साथ खड़ा होने के लिए निर्णय ले चुका है। धन्यवाद। রাহুল দা, একটাই জিনিস, অনুব্রত মণ্ডল তো বলেছেন কাল থেকে পাঁচজন খাওয়ানো শুরু করবেন। তো বলে দিলাম। আপনারা কতটা বলে দিলাম, এটা তো আগেই বললাম। আপনারা আমার এটা প্রেডিকশন নেই। আগে তো বলে দিলাম, আবার বলবো। দেখুন, তৃণমূলের কোন নেতা বলছেন পাচন দেওয়া শুরু হবে, এটা ঠিক বলেছে। এতদিন ওরা পাচন দিয়েছে, এখন পাচন খাওয়ার পালা। সেই জন্য তৃণমূল নেতাদের বলছি, এখন পাচন খাওয়ার জন্য তৈরি হোক। এতদিন পাচন দিয়েছেন, তার দিন শেষ হয়েছে।